আবারও সেই প্রশ্নটা করি যে 40 বছর বয়সে কি করবেন? আমরা যারা 40 পার করে আসছি তারা তো জানি যে ওই বয়সে কি করছি। আপনারা যারা কম বয়সের তারাও আসলে চিন্তা করতে পারবেন না যে জীবন মাঠে লড়াই দেওয়ার কথা। সেই কাজটা এই লোকটা করতেছে। সেই কাজটা করতেছে এই 40 বছর পার করে এসেও সেমিফাইনাল ফাইনালে গোল করে দলকে আরেকটা ইন্টারন্যাশনাল ট্রফি জেতালো, একটা মেজর ট্রফি জেতালো। এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। মানে রোনালদোর লেভেলের একজন খেলোয়াড় এবং যে পরিমাণে এনার্জেটিক, আমরা সারা জীবন জেনে আসছি যে খেলোয়াড় মাঠে যত বেশি এনার্জেটিক সে খেলোয়াড় তত দ্রুত ফুরায় যায়। সেই রোনালদো যে 20 বছর 18 বছর বয়স থেকে এই ভয়াবহ এনার্জি শো করে আসতেছে, সেই 40 বছর পার করে এসেও রীতিমতো একটা করে ট্রফি জিতাচ্ছে দলকে। এখন রোনালদোর প্রশস্তি তো আসলে যত করা হবে তত কম হয়ে যাবে। এরকম একটা কাণ্ড করা, হ্যাঁ সে তার যৌবনের মতো এখন খেলতে পারে না, এখন অনেকটাই বক্স ওরিয়েন্টেড ফুটবল খেলতে হয়। তারপরেও আজকে কিন্তু সারা মাঠেই কম বেশি তার দেখা গেছে। আজকের ফাইনাল নিয়ে কথা বলতে গেলে অবশ্যই নুনো মেন্ডিসের কথা বলতে হবে। বিস্ময়কর একটা ছেলে, বিস্ময়কর ছেলে। আমি যে কোনো কারণে ওর সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল না। সে হচ্ছে দেখলাম খেলে হচ্ছে উইং ব্যাকে, কিন্তু তারে আমি প্রত্যেকটা আক্রমণে, লিটারালি প্রত্যেকটা আক্রমণে অংশ নিতে দেখলাম। একটা অ্যাসিস্ট করলো, একটা গোল করলো। মানে কে বলবে যে ও প্লে মেকার না? ও হচ্ছে খেলতেছে উইং ব্যাকে। আবার একই সঙ্গে সে উইং ব্যাকের যে রোল, সেখানে লামিন ইয়ামালকে একদম নিউট্রালাইজ করে ফেলছে। লামিন ইয়ামাল মাঠেই ছিল না তার কারণে, এই নুনো মেন্ডিসের কারণে। যাই হোক, ম্যাচ নিয়ে কথা না বলি, সেগুলো তো অনেকে বলবে। আমি একটু মজার একটা বিষয় আজকে একটু ছোট করে আলোচনা করতে চাই। যে এই যে রোনালদো এই বয়সে যে ট্রফিটা জিতলো, দ্বিতীয়বারের মতো পর্তুগাল ইউএফএ নেশনস লিগ জিতলো, এটা কি আদৌ মেজর ট্রফি? এটা কি আদৌ ইন্টারন্যাশনাল ট্রফি? এটা নিয়ে অনেক কথা হচ্ছে সকাল থেকে। কেউ বলতেছে না এটা ফ্রেন্ডলি মাত্র, এটা ফ্রেন্ডলি মাত্র। কেউ বলতেছে না এটা বিরাট একটা ট্রফি, বিরাট একটা ট্রফি। আসলে কি সেটা একটু বলতে চাই আজকে। ওই যে বলছি যে ম্যাচ নিয়ে কথা বলবো না, শুধু এইটুকু বলি রোনালদোর যে 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 কথাটা জাস্ট আগের দিন বলছি, যে নিজেরে নিংড়ে দেওয়ার ব্যাপারটা, এবং ম্যাচ শেষে দারুণ একটা কথা বলছে যেটা মেসির মুখে আমরা আগেও শুনছি, যে আমি আমার জীবনে অনেক পার্সোনাল অ্যাচিভমেন্ট করছি, কিন্তু আমার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই ন্যাশনাল টিমের হয়ে কিছু জেতা, সেটা যেমন কিছুই হোক। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, এটা এই ম্যাচ শেষে বলছে না আগের ম্যাচ শেষে বলছে, আমি একটু কনফিউজড হয়ে গেছি। কারণ আগের ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে সে ইয়ামালরে নিয়ে অনেক কথা বলতে হচ্ছে, কিন্তু আমি দেখলাম জাস্ট এই স্পেশাল এই কোটটা দেখতেছি এই ফাইনালের পরে। সে বলছে যে ইয়ামাল আরো অনেক কিছু জিতবে, এই ন্যাশনস লিগে বহুবার জিতবে, কিন্তু আপাতত তারে আপনারা একা থাকতে দেন। সে একটু একা থাকুক, সে বড় হোক নিজের মতো করে। আমি জানি না কোন সিচুয়েশনে বলছে, ইয়ামাল ফাইনাল হারার পরে বলছে কি আগে বলছে, কিচ্ছু যায় আসে না। মেইন কথা এটা যে ইয়ামাল একটা ম্যাচে শো করতে পারে নাই নিজেকে, 17-18 বছর বয়সে একটা ছেলে, এই জন্য ইয়ামাল শেষ হয়ে গেছে এইটা। আর যাই হোক, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন চ্যাম্পিয়ন বিশ্বাস করে না, সে ওয়েট করবে, সে দেখবে যে আসলেই ওই জায়গায় যেতে পারে কিনা। সে জানে চ্যাম্পিয়ন হতে গেলে এরকম বহু হতাশার মধ্যে দিয়ে বহু কাছে গিয়ে না পাওয়ার বেদনা নিয়ে ফিরতে হয়। সেটা তার চেয়ে মেসির চেয়ে ভালো আর কে বোঝে। তারা অনেক কিছু হারাইছে, এরকম হতাশার ভেতর দিয়ে আস্তে 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 তারা চ্যাম্পিয়ন হচ্ছে। আচ্ছা, যে কথাটা মূলত বলবো বলে শুরু করলাম, সেটা হচ্ছে কি রোনালদোকে আসলে একটা মেজর ট্রফি জিতলেন, এটা কি একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট? অনেকে খুব যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছেন যে এই কারণে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। আবার বিরোধীরা খুব যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছেন, তারা কেউ ক্লপের কথা বলতেছেন, ক্লপ যেমন এটার একটা রিডিকুলাস আয়োজন বলছিলেন, যে কতগুলো ফ্রেন্ডলি মিলে কেন একটা ট্রফি হবে। এরকম সব যুক্তিতর্ক চলতেছে। আমি একটা কথা বলি ভাই, সেটা হচ্ছে যে এই সব যুক্তিতর্ক থেকে সরে যান। এই সব যুক্তিতর্ক হচ্ছে কুযুক্তি। এইগুলাতে আপনি ফাঁদে পা দিচ্ছেন, মানে আপনি আর ফুটবলে নাই, আপনি আর খেলাধুলায় নাই। প্রথমত যদি এটা অস্বীকৃত টুর্নামেন্টও হয় এবং সেখানে 3-4টা ন্যাশনাল টিম খেলে, আমি 3-4টাই বলতেছি, এখানে তো অনেকগুলো খেলছে, 3-4টা ন্যাশনাল টিম খেলে, আপনি ওটা নিয়ে আনন্দ করেন। ওখানে যদি দেখেন যে তারা সবাই মনে প্রাণে ওই ট্রফিটা জেতার চেষ্টা করতেছে, সেটা ফিফা স্বীকৃতি দিক না দিক, ওয়েফা স্বীকৃতি দিক না দিক, আপনার কি যায় আসে? ফিফা স্বীকৃতি দিলে কি ওই ট্রফির ওজন 1 ইঞ্চি বাড়বে বা কমবে? ওরা ইতিহাস দেখবে। আমি একবার খুব মজা করে এটা লিখছিলাম, মানে
তখন তো একটু মজাটা বেশিই করে ফেলছিলাম যে জুলিয়ান রিমে ট্রফি বিশ্বকাপ না। আচ্ছা বলেন, এইসব কুতর্কের কোনো দরকার আছে? আমরা কি এইসব কুতর্ক করতে আসছি? তাহলে তো আসলে ফিফটিস পর্যন্ত বিশ্বকাপ যেরকম বাজেভাবে আয়োজন হতো, যে যার মতো অংশ নিত, কেউ আমন্ত্রিত হয়ে অংশ নিত, কেউ সুযোগ পেয়েও যেত না, তাহলে তো ওইগুলোরে আমরা বিশ্বকাপের স্বীকৃতি দিতে পারবো না। এসব কুতর্কের কি দরকার? আমরা দেখবো যে কয়টা দল খেলতেছে তারা ডাইহার্ড চেষ্টা করতেছে কিনা ট্রফি জেতার জন্য, এবং তারা তাদের সেরা খেলোয়াড়দের পাঠাইছে কিনা। এই দুটো শর্ত পূরণ করলেই আমি মনে করি যে কোনো টুর্নামেন্ট নিয়ে লাফানো উচিত, এবং সেটা একটা মেজর ট্রফি। এইটা ফিফার কথা বাদ দেন, কিন্তু এখানে রিয়েলিটি হচ্ছে যে এটা ফিফা এবং ইউএফা স্বীকৃত টুর্নামেন্ট, এবং এটা উয়েফাই আয়োজন করে। উয়েফা বরং এটা একটা দারুণ কাজ করছে। এটা যখন শুরু হয় তার আগে তো কয়েক বছর ধরে আমার মনে আছে এটা নিয়ে উয়েফা কাজ করতেছিল, বিভিন্ন ফেডারেশন একমত হচ্ছিল না বলে জিনিসটা মাঠে গড়াচ্ছিল না। মানে যেটা হয় যে লাতিন অঞ্চলে বা এশিয়ান অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্ব লম্বা সময় ধরে চলে, কিন্তু ইউরোপিয়ান অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের ফরম্যাটটা একটু ভিন্ন। ফলে ওখানে একটা বিরাট ফ্রি সময় থেকে যায় এই 4 বছরের গ্যাপে, যে সময়টা ফিফা অ্যালোকেটেড প্রত্যেকটা ম্যাচ ডেতে যে ইন্টারন্যাশনাল ব্রেক, এই ইন্টারন্যাশনাল ব্রেকগুলোতে এরা অর্থহীন সব ফ্রেন্ডলি খেলে বেড়াতো, যেগুলো রেভিনিউ জেনারেটও করতে পারতো না, দর্শকও আকৃষ্ট করতে পারতো না। তো উয়েফা দেখলো যে আমরা কেন এই জিনিসটা একটু গোছায় করি না, আমরা ফ্রেন্ডলিগুলারে বিভিন্ন লিগে ভাগ করে দিই, বিভিন্ন স্তরে ভাগ করে দিই। এই যে আগে দেখা যেত যে সব ফ্রেন্ডলিতে পর্তুগাল ওই যে নাম না জানা লিঙ্কস্টাইন না কি জানি ওদের বিপক্ষে নেমে 33 গোল করে দিচ্ছে। এগুলো তো দরকার নেই, ও তোমরা যার যার লেভেল অনুযায়ী খেলো, এবং এক একটা লেভেলে আমরা এক একটা স্বীকৃতি দিয়ে দিলাম। এর ভিতরে এই একটা টুর্নামেন্ট দাঁড়ায় গেল, দুর্দান্ত হলো, সবাই খুব কম্পিটিটিভলি নিল জিনিসটারে। কম্পিটিটিভ ফুটবল হচ্ছে, সবাই সেরা টিম পাঠাচ্ছে ওখানে। ফ্রেন্ডলিতে যেমন গাদা গাদা রেস্ট হতো, এখানে সেই সুযোগ নাই, এখানে সবাই খেলতে হচ্ছে এবং সবাই বেস্ট ফুটবলটাই খেলতে হচ্ছে। কি সুন্দর একটা টুর্নামেন্ট দাঁড়ায় গেছে। ওই যে বললাম যে আপনি যখনই মজা পেয়ে যাবেন, যখনই বুঝবেন, শত্রুতা ভুলে যান। এইগুলা করব আমরা ফেসবুকে মজা করতে বা পরস্পরের আড্ডায় করবো, চা সামনে থাকবে, এইসব নিয়ে আড্ডায় করবো, যে ওইটা কোনো টুর্নামেন্টই না। কিন্তু রিয়েলিটি হচ্ছে প্রত্যেকটা মূল্য আছে। এই কনফেডারেশনস কাপটা বাতিল হলো, এটা যে আমার জন্য কি দুঃখের একটা ব্যাপার হয়েছে। আমি না কোনো কোনো অর্থে বিশ্বকাপের চেয়ে কনফেডারেশন কাপে বেশি গুরুত্ব দিতাম, যদিও কনফারেন্স কাপে আর্জেন্টিনার পারফরমেন্স নাই বললেই চলে, তারপরও আমি এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করতাম। কারণ কি, এটা দুই কনফেডারেশন অন্তত, মানে ইউরোপ এবং লাতিন আমেরিকা, এশিয়া থেকেও আসতো, আফ্রিকা থেকেও আসতো, কিন্তু এই দুই কনফেডারেশনের সেরা দলগুলো এখানে ফাইট করতো একটা ট্রফির জন্য। এটা ভয়াবহ একটা টুর্নামেন্ট ছিল, সেটা বাতিল হয়ে গেল। এখন এক ম্যাচের একটা টুর্নামেন্ট আবার ফিরে আসছে, ওই যে টুর্নামেন্ট তো না, এক ম্যাচের একটা ট্রফি ফিনালসিমা ফিরে আসছে। এটা আমার কাছে অত মানে ওই ইয়েটা ক্ষুদাটা মেটে না, একটা মাত্র ম্যাচে ওই ক্ষুদাটা মেটে না। আমি তো তীব্রভাবে আশা করি যে ফিনালসিমা আবারও অফ করে কনফেডারেশনস কাপটা শুরু হোক। কনফেডারেশন কাপটার একটা জায়গা দেওয়া খুব দরকার। এই এত সুন্দর কম্পিটিটিভ একটা ফুটবল টুর্নামেন্ট বন্ধ হয়ে গেল। এবং একই সঙ্গে আমি আশা করি, অলরেডি এএফসি করছে, কনকাকাফ অঞ্চলে করছে, এই নেশনস লিগ শুরু হয়েছে সব জায়গায়, এবং এটার একটা ফরম্যাট লাতিন আমেরিকায় করা উচিত। ওদের এত টাইম নেই, কারণ ওদের তো অনেকগুলো দল একটা কম্প্যাক্ট বাছাই পর্বে অংশ নেয়, ফলে প্রত্যেকটা ওই ইন্টারন্যাশনাল ব্রেকে ওদের বাছাই পর্বের ম্যাচ খেলতে হয়। ওদের ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে যে বাছাই পর্বের টপ 4 দলরে নিয়ে একটা ছোট্ট টুর্নামেন্ট করা যায় ডাইরেক্ট সেমিফাইনাল থেকে, বা ওখানে একটা 4 দলের ভিতরে একটা লেগ হলো, রবিন লিগ হলো, রবিন লিগের শীর্ষ 2 দল ফাইনাল খেললো। এরকম একটা টুর্নামেন্ট, এরকম একটা কাপ লাতিন অঞ্চলেও করা উচিত, কোপার বাইরেও একটা করা উচিত। এগুলো কম্পিটিটিভনেস বাড়ায়, সবচেয়ে বড় কথা আমাদের বিনোদন বাড়ায়। কে ভাই টাইম আছে এই বাছাই পর্বের প্রত্যেকটা ম্যাচ দেখার? আর ওইখানে তো রোজ আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হবে না, লড়াই করবো কি নিয়ে? ফলে যত বেশি এরকম টুর্নামেন্ট হবে তত বেশি লড়াইয়ের সুযোগ বাড়বে, আমাদের উত্তেজনার সুযোগ বাড়বে। ফলে আমি নিশ্চিত করে বলি যে এইসব যুক্তিতর্কের ফাঁদে পা দেবেন না, একদমই পা দেবেন না। একদমই ভাববেন না যে ওটা রোনালদো জিতছে বলে ছোট, ইয়ামাল জিতলে বড় হয়ে যেত, ইয়ামাল জিততে মেসির পক্ষের লোক। আবার এই ফিনালসিমা মেসি জিতছে বলে এটা ছোট, এটা অমুক জিতলে বড় হয়ে যেত, এই জাতীয় তর্কে পা দেয়। হ্যাঁ, তর্ক করবেন, এই জাতীয় তর্ক করাই তো জীবনে একটা বড় অংশ। এইগুলো করে বন্ধুদের অপদস্থ করবেন, বন্ধুদের সঙ্গে চিল্লাপাল্লা করবেন, বাজি জিতে চা খাবেন, সবই ঠিক আছে, মনে প্রাণে বিশ্বাস করবেন না। ভেতরে ভেতরে ফুটবলের প্রতি বিশ্বাসটা রাখবেন। বিশ্বাস রাখবেন যে যদি আমাদের কোনো একটা ওই যে আরামবাগ মাঠে এসেও পর্তুগাল আর স্পেন মূল
জাতীয় দল একটা অলিখিত ট্রফির জন্য খেলে, ওটা মেজর ট্রফি। ওরা যেখানে দাঁড়াবে, দেখেন একটা কথা আছে ওই যে অমিতাভ বচ্চনের ১৬ সিনেমার ডায়লগ, যে আমি যে জায়গায় দাঁড়াই ওখান থেকে লাইন শুরু হয়, ব্যাপারটা তাই। পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, এরা যে জায়গায় খেলবে ওটা মেজর টুর্নামেন্ট। সেটা কে স্বীকৃতি দিল কিছু যায় আসে না। সবাই ভালো থাকবেন। রোনালদোরে নিয়ে খুব বেশি কথা বললাম না, কারণ আমি আর রোনালদোরে নিয়ে কি বলবো, শুধু বলি যে এই লোকটা যে তীব্র ক্ষুধা, এবং ওই যে ট্রফিটা জিতে নিয়ে বেরোয় যাওয়ার যে হাসিটা, ওই যে ট্রফিটাকে বাচ্চার মতো করে ধরে নিয়ে যাচ্ছে, ওই যে হাসিটা, এইটার জন্য বেঁচে থাকা যায়, এটার জন্য বেঁচে থাকা যায়। কি একটা অদ্ভুত সময়ে আমরা বেঁচে ছিলাম, চিন্তা করেন একবার, জাস্ট একটু চিন্তা করেন। এই ফেদেরার, নাদাল, জোকোভিচ, মেসি, রোনালদো, ম্যারাডোনা, জিদান, কত কি দেখলাম। ক্রিকেটে তো বাদই দেন, শেনওয়ার্ন, সচিন টেন্ডুলকার, ওয়াসিম আকরাম, কত কি দেখলাম চোখের সামনে, টিভিতে কত কি দেখলাম। সেই জেনারেশন, সেইটার একটা চূড়ান্ত সাক্ষী আরেকবার আমরা হলাম, যে রোনালদো একটা বাচ্চার মতো করে একটা ট্রফি নিয়ে হাসতে হাসতে বেরোচ্ছে। কি অপূর্ব দৃশ্য। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।